অচেনা জায়গা, অজানা ভাষা। আমার ভাষা তারা জানে না, তাদের ভাষা আমি জানি না। খাবার দাবার অন্য স্বাদের। এরকম জায়গায় যেতে খুব টেনশান হয়। জায়গাটা হলো তামিলনাড়ু, কন্যাকুমারী। তবে আমি বলবো চিন্তার কোনো কারণ নেই, খুব সহজে ভালোভাবে কীভাবে ঘুরে আসা যায় সেটা বলবো। হাওড়া থেকে কন্যাকুমারী ডাইরেক্ট ট্রেন আছে সপ্তাহে একদিন সোমবার, ছাড়ে বিকেল 4টের সময়। কন্যাকুমারী পৌঁছায় সকাল 9টা 45-এ। সময় লাগে প্রায় 42 ঘন্টা। 12665 কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। এছাড়া হাওড়ার থেকে যে কোনো ট্রেনে চেন্নাই সেন্ট্রাল পৌঁছে যেতে হবে, সেখান থেকে একটু হেঁটে চেন্নাই পার্ক, সেই চেন্নাই পার্ক থেকে লোকাল ট্রেনে চেন্নাই এগমোর, এই এগমোর থেকে ডাইরেক্ট কন্যাকুমারী যাওয়ার ট্রেন পাওয়া যাবে। আমার পেছনে আছে কন্যাকুমারী রেল স্টেশন, আর রেল স্টেশনে এখানে কনস্ট্রাকশন চলছে। এখান থেকে বেরিয়ে সামান্য ওই দূরে দেখা যাচ্ছে মেন রোডটা, ওই দূরে ওই যে মেন রোডটা দেখা যাচ্ছে, বেশি না, একটুখানি জোর। এই যে সামনে আছে স্টেশন, আর আমি এই স্টেশন থেকে বেরিয়ে এসেছি, এই রাস্তা 3 মাথা মোড়ে এসেছি। এই 3 মাথা মোড় থেকে আমাকে ডান দিকে যেতে হবে, যে বাসগুলো যাচ্ছে। আর আর তার ডানাতেই আছে, এই দেখুন, এই ডানাতে আছে ওয়াক্স মিউজিয়াম। এই ওয়াক্স মিউজিয়ামকে ডানাতে রেখে আমাকে ডান দিকে মুড়তে হবে। এই রাস্তা দিয়ে সোজা গেলেই পড়বে ত্রিবেণী সঙ্গম, বিবেকানন্দ রক্স ফেরি সার্ভিস, কন্যাকুমারী মন্দির এবং অনেকগুলো ট্যুরিস্ট স্পট আছে, সবই পাশাপাশি। এখান থেকে একটা চার্চের চূড়া দেখা যাচ্ছে। এই চার্চটা দেখতে খুব সুন্দর, অনেক ট্যুরিস্টরা এই চার্চটিকে দেখতে যায়। সবার আগে এখানে থাকা খাওয়ার জন্য একটা হোটেল নিতে হবে। এখানে ছোট বড় অনেক হোটেল আছে, তবে আমি পছন্দ করেছি ভারত সেবা সংঘ। কিছুটা এগোলে 3 মাথা মোড় পড়বে হোটেল শ্রীদেবী এবং হোটেল সানভিউ, একটা ব্যানার আছে। ঠিক সেখান থেকে ডান দিকে গেলেই পড়বে ভারত সেবা সংঘ। এই রাস্তা দিয়ে সোজা গেলে পড়বে কন্যাকুমারী মন্দির, আর আমি ডান দিকে বেরিয়ে গেলে পড়বে ভারত সেবাশ্রম। স্টেশন থেকে ভারত সেবা সংঘের দূরত্ব হচ্ছে মাত্র 700 মিটার। স্টেশন থেকে হেঁটে আসা যায়, আবার অটো পাওয়া যায়, অটো নেবে 100 টাকা। এই হলো ভারত সেবাশ্রম সংঘ। এই সংঘের গেট খোলা থাকে ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত। এখানে থাকতে হলে কিছু নিয়ম মেনটেন করতে হবে, যেমন জুতো প্রত্যেককে নিচে খুলে রেখে যেতে হবে। আশ্রমের ভিতরে বাইরে কোনো খাবার জিনিস এনে খাওয়া যাবে না, এবং রাত 10টার মধ্যে আশ্রমে ফিরে আসতে হবে। এটা হলো অফিস রুম। এখানে থাকলে অনেক সুবিধা আছে। এখানে সব কিছু বাংলায়, এখানে বাংলায় সব কথা বলে, আর সবাই বাঙালি। ছাদের উপর থেকে চারিদিকের ভিউটা খুব সুন্দর। ছাদ থেকে সমুদ্র, পাহাড় সব কিছু দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর। এখান থেকে বিবেকানন্দ রক্স ফেরি সার্ভিস, কন্যাকুমারী মন্দির এবং ত্রিবেণী সঙ্গম, এর দূরত্ব মাত্র 650 মিটার। আশ্রমের গেটের কাছ থেকে অনেক অটো যায়, আর এখানে যদি না পাওয়া যায় তাহলে একটু এগিয়ে গেলে যে 3 মাথা মোড় আছে, সেখানে অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে অটো ভাড়ায় পাওয়া যায়। তবে আমরা হেঁটেই গিয়েছিলাম। আমরা এই ঘরটা পেয়েছিলাম। প্রতিটা ঘরের সাথে আছে ওয়াশরুম, এবং এক একটা ফ্যামিলিকে এক একটা ঘর দিচ্ছে। এখানে ঘর ভাড়া পড়ে 500 টাকা পার ডে। এখানে আশেপাশে অনেক হোটেল আছে, কিন্তু তার ভাড়া কিন্তু অনেক বেশি। এখানে আসতে হলে আগের থেকে বুক করে আসাই ভালো। আমরা কিন্তু এসেছিলাম বুক না করেই, তবে আমরা ঘর পেয়ে গেছিলাম। ভাগ্যক্রমে ঘর খালি ছিল বলেই তাই আমরা পেয়েছিলাম, নাহলে এখানে পাওয়া যেত না। আশ্রমে দুবেলা ভোগ প্রসাদ পাওয়া যায়। ভোগ প্রসাদ পেতে হলেই আগের থেকে কুপন কাটতে হয়, প্রতিদিনেরটা প্রতিদিনই কুপনটা কাটতে হয়। ভোগ প্রসাদের মূল্য পড়ে 125 টাকা। ভাত, ডাল, 2-3 রকমের সবজি এবং ভাজা আর চাটনি। এটা আমাদের ডাইনিং হল না, খাওয়ার জন্য প্রসাদ।
এখানে রান্নাশালায় এসেছিলাম, এখানে এসে দেখছি যে এখানে ভোগ রান্নার জন্য সমস্ত তৈরি চলছে, কাজ চলছে। এখানে যারা রান্নাবান্না করে বা যারা কাজকর্ম করে তারা প্রত্যেকেই বাঙালি, এবং যাদের সঙ্গে আমার দেখা হলো তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে মেদিনীপুরে। কন্যাকুমারীতে যদি বাঙালি খাবার খেতে হয় তাহলে এই আশ্রমেই আসতে হবে, অন্য কোথাও এত সুন্দর বাঙালি খাবার পাওয়া যাবে না। যদিও কন্যাকুমারীতে ভাত, ডাল, সবজি সবই পাওয়া যায়, তবে সেই সবজির টেস্টটা কিন্তু বাঙালির মতো নয়। আশ্রমের বাইরে অনেক খাবার হোটেল আছে, সেখানে খেতে হলে কমপক্ষে 160 টাকা পর্যন্ত পড়ে যায়। আর এই রুমগুলো কি আপনাদের রান্নার যে স্টোর রুম, এই রুমগুলো আপনাদের না থাকে লোকে, মানে গেস্ট? আশ্রমে ফোনের মাধ্যমে বুক করা যায়, এই বুকিং নাম্বারটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিলাম। আমরা সকালে আশ্রম থেকে হেঁটে হেঁটে এই গেটগুলোতে চলে এসেছিলাম। এই গেট থেকে সোজা গেলে হবে ত্রিবেণী সঙ্গম, আর আমরা যাবো বাঁ দিকে। প্রথমে পড়বে বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার জন্য ফেরিঘাট। সামনেই দেখা যাচ্ছে বিবেকানন্দ রক যাবার জন্য বিশাল লম্বা লাইন। এই লাইনটা যে কোথায় শেষ যায় কোনো ঠিক নেই। এই লাইনটা হলো 100 টাকার অফলাইনের টিকিটের লাইন। এই লাইনে যদি আমি দাঁড়াই তাহলে ফেরি পর্যন্ত পৌঁছতে প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যাবে। আর এইদিকে একটা লাইন আছে। এখানে দুরকম লাইন আছে। বাঁদিকের লাইনটা হচ্ছে 100 টাকার অফলাইনের টিকিটের লাইন। ডান দিকের লাইনটা হলো যারা 100 টাকার অনলাইনে টিকিট কেটেছে এবং যারা 300 টাকার অফলাইনে টিকিট কাটবে তাদের এই একটাই লাইন। আর যারা 300 টাকার অনলাইনের টিকিট কেটেছে তাদের কোনো লাইন দিতে হবে না, তারা সোজা ঢুকে যাবে। অনলাইনে টিকিট কাটতে হলে আগের দিন টিকিট কাটতে হবে। বিবেকানন্দ রক মেমোরিয়ালের সম্বন্ধে আমি একটা ছোট ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এর পাশে আছে কন্যাকুমারী মন্দির। এখান থেকে একটা ডালি নিয়ে আমরা পুজো দিতে গিয়েছিলাম, তো মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ। তবে এই মন্দিরে ঢুকতে হলে ছেলেদের খালি গায়ে ঢুকতে হয়, জামা খুলে হাতে নিয়ে যাওয়া যায়, তবে কোনো ব্যাগ কিংবা মোবাইল, ক্যামেরা এসব নিয়ে ভেতরে যাওয়া যাবে না। মেয়েরা যেমন শাড়ি পরে আসে তেমন শাড়ি পরলেই হবে, মেয়েদের কোনো নিষেধ নেই। মন্দিরে ঢুকতেই বাঁদিকে আছে জুতো রাখার কাউন্টার, যেখানে জুতো প্রতি 5 টাকা করে নেয়। এই কাউন্টারে ব্যাগ, মোবাইল রেখে আমরা ভেতরে গিয়েছিলাম। মন্দিরে ঢুকতে দুটো লাইন আছে, একটা বাঁ দিকেটা হচ্ছে 20 টাকা টিকিটের লাইন, আর ডান দিকেটা হচ্ছে ফ্রি বিনা পয়সার লাইন। কন্যাকুমারীর সিজন হলো সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আমরা গিয়েছিলাম মার্চ মাসের শেষের দিকে, তাই ভিড়টা একদম ছিল না। আমরা মায়ের সামনে দাঁড়িয়ে খুব ভালোভাবে পুজো দিলাম। এখানে মা কন্যাকুমারীকে অরুলমিগু দেবী বলা হয়। এরপরে আমরা মন্দিরের পাশ থেকে গিয়ে এবার সমুদ্রের তীরে চলে গেলাম। এই জায়গাটাকে বলে সেলফি পয়েন্ট। এখান থেকে বিবেকানন্দ রক মেমোরিয়ালটা খুব সুন্দরভাবে দেখা যায়। প্রথমে আছে বিবেকানন্দ মণ্ডপম, আর তার মাঝখানে আছে গ্লাস ব্রিজ, আর তার পাশে আছে তিরুবল্লুভরের মূর্তি। এই মূর্তিটা উচ্চতা 133 ফিট। এটা কন্যাকুমারী মন্দিরে একটা গেট। এই গেট দিয়ে সমুদ্রে নামা যায়। হয়তো মন্দিরের বিশেষ কোনো অনুষ্ঠানে এই গেট দিয়ে সমুদ্রে নামতে আসে। এখানে পরপর অনেকগুলো সাইট সিন বা দেখার জিনিস আছে, যেগুলো দেখে শেষ করা যাবে না, আর পুরোটাই পায়ে হেঁটেই দেখতে হবে। এটা আছে সানরাইজ পয়েন্ট। এখান থেকে সূর্যোদয় খুব ভালো দেখা যায়। যদি কেউ ভোরবেলা চলে আসে তাহলে আমি বলবো আগে সানরাইজ পয়েন্টে চলে আসে, এখানে কিছুক্ষণ কাটিয়ে পরে হোটেলে যান। প্রথম দিনে আমরা কন্যাকুমারী মন্দির দর্শন করে পুজো দিয়ে আমরা তার আশেপাশে যত সাইট সিনগুলো সেগুলো দেখলাম।
পরের দিন সকালে বিবেকানন্দ রক মেমোরিয়ালটা দেখার জন্য আমরা অনলাইন টিকিটটা তৈরি করে নিলাম। বিকেলে সাইট সিন দেখার জন্য আশ্রম থেকে একটি ফোন নাম্বার দিয়েছিল, সেখান থেকে সেই ফোনের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা বিকেলে সাইট সিনে বেরিয়ে গেছিলাম। বিকেলে আমরা 4 জন একটা অটো ভাড়া করে যে সাইট সিনগুলো দেখেছিলাম সেগুলো এর পরের ভিডিওতে আমি দেখাবো। আমি এখন চলে এসেছি ভারতের ভূখণ্ডের একদম দক্ষিণ প্রান্তে, ভূখণ্ডের একদম দক্ষিণ প্রান্তে, কিন্তু যদি বলা যায় ভারতবর্ষের একদম দক্ষিণ প্রান্ত সেটা হবে নিকোবর দ্বীপ। তা আমি এখানে এসে একদম ভারতের ভূখণ্ডের দক্ষিণ প্রান্তে। তা এখানে 3টে সাগর মিলিত হয়েছে। এটা হচ্ছে বঙ্গোপসাগর, এদিকটা এই যে বঙ্গোপসাগর, আর আমার পেছন দিকটা হচ্ছে এটা ভারত মহাসাগর এইটা, আর আমার এই দিকটা আছে আরব সাগর। এটা হলো সিস্টিং পিলার মণ্ডপম। এখানে 16টা পিলার আছে। তীর্থযাত্রীরা এখানে বসে সামুদ্রিক শীতল বাতাস উপভোগ করে, আবার অনেকেই এখানে বসে পূজা অর্চনা করছে। আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিবেণী সঙ্গমে। ত্রিবেণী কথার অর্থ হচ্ছে 3টে সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব সাগর। এই 3টে সাগর এখানে মিলিত হয়েছে। এই ত্রিবেণী সঙ্গমে পুণ্য অর্জনের জন্য অনেকে স্নান করছে। সুনামি মেমোরিয়াল পার্ক। ত্রিবেণী সঙ্গম আর মন্দিরের মাঝেই আছে এই পার্ক। খুব সুন্দর এই পার্ক, তবে এই পার্কটা বিকেলের দিকে খোলা থাকে। সামনে ওই সাদা চূড়াটা দেখা যাচ্ছে, ওটা হলো মহাত্মা গান্ধী মণ্ডপম। আমি এখন চলে আসছি মহাত্মা গান্ধী মণ্ডপমে। এর ঠিক পাশেই আছে ভারত মাতা স্ট্যাচু, সেটা এখান থেকেই দেখা যাচ্ছে। এখানে জুতো রেখে যেতে হয়, জুতো প্রতি 5 টাকা করে নেয়। এছাড়া কোনো প্রবেশ মূল্য লাগে না। এখানে মহাত্মা গান্ধীর তার সারা জীবনের কিছু ঘটনার তার ছবি এখানে প্রদর্শনী হিসাবে রাখা আছে। একটা সময়কার ছবি 1900 সাল, তখন তো বসে চুলটা নেই, এখন যেটা ছেলেরা যে স্টাইলটা দিচ্ছে তখন এই স্টাইলটা ছিল। এখানে অনেক সাইট সিন দেখার আছে, তবে সেটা একদিনে শেষ করা যাবে না। এখানে অটো এবং বাস ভাড়া পাওয়া যায় সাইট সিন দেখার জন্য। সকালে একটা ট্রিপ, বিকালে একটা ট্রিপ হয়। এইখানে গান্ধীজির অস্থিটা রাখা হয়েছিল এখানে। তারপর এটা ত্রিবেণী সঙ্গমে সেই অস্থিটা অস্থিভস্য আর কি, অস্থিভস্যটা তখন ত্রিবেণী সঙ্গমে ভাসিয়ে দেয়। ত্রিবেণী সঙ্গমের কাছে অনেক বড় 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 হোটেল আছে, বড় ছোট সব রকম হোটেল আছে, দামি কম দামি, এসি নন এসি। তো এখানেও থাকা যেতে পারে। তবে একটা কথা বলি যে হোটেলের বাইরে বা যেসব খাবার দোকানগুলো আছে তাতে ভ্যারাইটি রকম খাবার পাওয়া যায়, বিভিন্ন রাজ্যের খাবার পাওয়া যায়। কিন্তু আমি খেয়ে টেস্ট করেছি, কিন্তু আমার ডাল সবজিটা কিন্তু তার স্বাদটাই অন্যরকম। তাই আমরা ভারত সেবা আশ্রমে নিয়েছিলাম। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, যাতে আমি যাতে আগামী দিনে যাতে আমি আরও ভিডিও করতে উৎসাহিত হই, তার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। এরপরে যখন ভিডিও দেবো তাহলে আপনার সাথে সাথে ওই ভিডিওটা পেয়ে যাবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।